ইয়ো হোয়াটস আপ সেনপাই ফ্যাম, হিমান্ত সেনপাইয়ের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ওয়ান পিসের বিশাল কাহিনীকে ছোট ছোট ভাগে এক্সপ্লেইন করছি, আর আজকের এপিসোডটা আগের থেকেও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, ভাই আর কি করছো, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও, কারণ আমরা একসাথে অ্যানিমের এই অসাধারণ দুনিয়ায় ডুব দিতে চলেছি। আজ আমরা দেখব ওয়ান পিসের এপিসোড নাম্বার 101 থেকে এপিসোড নাম্বার 105। লেটস বিগিন। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই মরুভূমির মতো একটা জায়গায় বড় বড় পাথরের উপরে একজন লোক শুয়ে আছে, আর তার সাথে রয়েছে তারই পোষা অস্ট্রিচ পাখি যার নাম পোপো। কিছুক্ষণ পর পোপো তার মালিককে জাগিয়ে দেয়। লোকটি উঠে দূরবীন দিয়ে দূরে দেখতে থাকে, যেখানে ধোঁয়া উঠছে। সেখানে স্ট্র হ্যাট পাইরেটসদের দলটা খাবার খাচ্ছিল। সে লুফির ভাই এসকে জুম করে দেখে আর বলে, ওর ট্যাটুটা আমি ঠিক আগেও দেখেছি, কোনো ভুল হয়নি, এই সেই ফায়ার ফেস্ট এস। এই কথাটা বলার পরেই সে উত্তেজনায় চিৎকার করে উঠে আর বলে, আমি এই দিনটার জন্যই এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমরা লুফিকে দেখি যে চিৎকার করে সানজিকে বলছে, সানজি আমার আরও 1 প্লেট খাবার চাই। সানজি রেগে গিয়ে তাকে মারে আর বলে, তুই একাই 3 জনের খাবার খেয়ে ফেলেছিস, তোকে আর কিচ্ছু দেওয়া হবে না। আর এরপরই দেখা যায় লুফি দৌড়ে গিয়ে জোরোর প্লেট থেকে মাংস চুরি করে নেয়, যা দেখে জোরো প্রচণ্ড রেগে যায় আর তাদের মধ্যে এক মজাদার ফাইট শুরু হয়ে যায়। একটু দূরেই নামি আর ভিভি দাঁড়িয়েছিল। ভিভি বলে, কি হয়েছে ওদের, সামান্য খাবার নিয়ে ওরা এমন কেন? তারপর সে এসের দিকে ইশারা করে বলে, এসকে দেখো, ও কত শান্তভাবে নিজের খাবার শেষ করে প্লেট আর কাঁটা চামচও পরিষ্কার করে ফেলেছে। নিজের ভাইয়ের সাথে ওর কোনো মিলই নেই। ভাই, আমার মনে হয় নামি আর ভিভি আমাদের এসের ওপর বিশাল একটা ক্রাশ খাইছে। আর ক্রাশ খাবে না কেন? আমাদের ভাই এসের অরাটাই এমন, পছন্দ না করে উপায় নেই। তো এরপর নামি তখন বলে, হ্যাঁ এস ওর ভাইয়ের থেকে একদমই আলাদা। লুফির মধ্যে তো সেন্স অফ রেসপন্সিবিলিটি বলেই কিছু নেই, কিন্তু ওর বড় ভাই এস অনেক বেশি ওয়েল ম্যানার্ড, আর ওর ব্যবহারও খুব ভালো। ওকে দেখে তো মনেই হয় না যে ওর মাথার ওপর এত বড় একটা বাউন্টি রয়েছে। এই কথা শুনে ভিভি অবাক হয়ে জিজ্ঞেস করে, ওর ওপর বাউন্টি আছে? নামি উত্তর দেয়, হ্যাঁ ওর ওপর অনেক বড় বাউন্টি আছে। ও হোয়াইট বিয়ার্ড পাইরেটসের 2nd ডিভিশন কমান্ডার ফায়ার ফিস্ট এস, আর ও ব্ল্যাক বিয়ার্ড নামের একজন জলদস্যুকে খুঁজছে। ব্ল্যাক বিয়ার্ড নিজেরই এক ক্রুমেটকে খুন করে জাহাজ থেকে পালিয়েছে, তাই এস ওকে শাস্তি দেওয়ার জন্য খুঁজছে। আর আমার মনে হয় না যে ওকে ধরার আগে পর্যন্ত এস থামবে। সিন কাট হয়ে আবার সেই রহস্যময় লোকটিকে দেখানো হয়। সে একটা বাজুকা বের করে, এসের দিকে নিশানা করে আর মনে মনে বলে, আমি তোমাকে মারব না, তুমি যে পাথরটার উপর বসে আছো আমি সেটাকে উড়িয়ে দেব। সে বাজুকাতে আগুন লাগাতে যায়, কিন্তু ঠিক তখনই তার পোষা অস্ট্রেচ পোপো একটা বড় হাঁচি দেয়, আর সেই বাতাসে আগুন নিভে যায়। ফলে তার ফায়ার করা আর হয় না। অন্যদিকে স্ট্র হ্যাটদের আগুন নেভানোর পর নামি বলে, চলো আমরা আবার আমাদের জার্নি শুরু করি। কিন্তু সে দেখে যে লুফি আর জোরো তখনও খাবার নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করছে। নামি রেগে গিয়ে দুজনের মাথায় একটা করে চাঁটি মেরে বলে, বাচ্চাদের মতো লড়াই করা বন্ধ কর। নামি যখন ওদের বকছিল, ঠিক তখনই ওদের পেছন থেকে দুটো ছোট বাচ্চা এসে একটা ফিশিং রড দিয়ে জোরোর প্লেটে রাখা মাংসের টুকরোটা তুলে নিয়ে দৌড় দেয়। লুফি মাংসের টুকরোটাকে উড়তে দেখে অবাক হয়ে বলে, দেখো এই মাংসটা তো উড়তে পারে, কি অদ্ভুত। বাচ্চা দুটো ভয় পেয়ে নিজেদের মধ্যে বলাবলি করে, দাদা ওরা তো আমাদের দেখে ফেলেছে। এই কথা শুনে লুফি আরও অবাক হয়ে বলে, অসাম, এই মাংস তো কথাও বলতে পারে। ভাবা যায় লুফি কতটা বোকা। লুফি মাংসের পেছনে দৌড়তে শুরু করে, কিন্তু বাচ্চা দুটো একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। আমরা দেখি যে ওই দুটো বাচ্চা আসলে ভাই বোন। বড় ভাইটা ছোট বোনকে মাংসটা খেতে দেয় আর বলে, তুই 10 দিন ধরে কিচ্ছু খাসনি, ঠিক করে খা। ছোট বোনটা তখন তার দাদার সাথেও মাংসটা শেয়ার করে। তারা বলাবলি করে যে আমরা ব্যাডল্যান্ডস থেকে এসেছি, কিন্তু এতদিনেও আমরা তাকে খুঁজে পেলাম না। ঠিক তখনই তাদের পেছনে এসে একজন দাঁড়ায় আর বলে, তোমরা ব্যাডল্যান্ডস থেকে এসেছ? বাচ্চা দুটো পেছনে তাকিয়ে দেখে সেখানে এস দাঁড়িয়ে আছে, যা দেখে ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ছোট বোনটা বলে, আমরা খাবার ফেরত দেব না। আর বড় ভাইটা একটা পিস্তল বের করে এসকে বলে, এখান থেকে চলে যাও, না হলে মরবে। এস শান্তভাবে বলে, দেখো আমার এই ধরনের খাতারনাক জিনিস একদমই পছন্দ নয়। বড় ভাইটা ভয়ে ভয়ে এসের উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু এস একটা
পাথর ছুঁড়ে বুলেটের গতিপথই বদলে দেয়। এখানে এস তার মারাত্মক স্পিড আর অ্যাকিউরেসির পরিচয় দেয়, যা দেখে বাচ্চা দুটো অবাক হয়ে যায়। এস যখন তাদের দিকে এগিয়ে আসে তখন তারা আরও বেশি ভয় পেয়ে যায়। একটু পরেই সেখানে নামি আর বাকিরাও চলে আসে আর এসকে জিজ্ঞেস করে এই বাচ্চারা খারা। এস বলে যে সে জানে না। বাচ্চা দুটো বুঝতে পারে যে এরা আসলে ভালো লোক, তাই বলো ভাইটা দৌড়ে এস এর কাছে যায় আর একটা বাউন্টি পোস্টার দেখিয়ে বলে, প্লিজ আমাদের সাহায্য করো, আমাদের এই লোকটাকে চাই, ওর নাম স্করপিয়ন, যদি তোমরা ওকে ধরে আমাদের দাও তাহলে আমি তোমাদের 1 মিলিয়ন বেরি দেব। নামি শুনেই বলে 1 মিলিয়ন বেরি, এ তো অনেক টাকা। বাচ্চাটা বলে এখন আমার কাছে নেই, কিন্তু আমি বড় হয়ে কাজ করে তোমাদের সব টাকা শোধ করে দেব। এস পোস্টারটা দেখে বলে স্করপিয়ন, আমি তো একেই খুঁজছিলাম। এই স্করপিয়নই সেই লোক যে এস এর ওপর নজর রাখছিল আর বাজুকা দিয়ে হামলা করতে চেয়েছিল। পরের সিনে স্করপিয়ন আর তার অস্ট্রিচ পোপোকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখা যায়, কারণ পোপোর হাঁচির জন্যই সে এসকে অ্যাটাক করতে পারেনি। ঝগড়ার সময় তার বাজুকাটা নিচে পড়ে যেতে থাকে, সে কোনো মতে ওটাকে ধরে ফেলে, কিন্তু তার ভেতর থাকা একটা ফায়ার বম নিচে পড়তে শুরু করে। ঠিক সেই সময় লুফি বাচ্চা দুটোকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর বমটা সোজা লুফির ওপরেই পড়তে থাকে। স্করপিয়ন চিৎকার করে বলে, বাচ্চা ওখান থেকে সরে যা, না হলে মারা যাবি। এই বলে সে ভয়ে নিজের মাথা ধরে বসে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেও কোনো বিস্ফোরণের শব্দ হয় না। স্করপিয়ন নিচে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, আসলে লুফি ততক্ষণে লাফ দিয়ে ওপরে চলে এসেছে। স্করপিয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে ওই বমটার কি হলো। লুফি বমটা হাতে নিয়ে দেখায়। স্করপিয়ন ভরে পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু লুফি তাকে ধরে ফেলে আর বলে, আরে বৃদ্ধ লোক, তুমি তো খুব মজার। স্করপিয়ন বলে, আগে আমাকে উপরে তোল তারপর হাসিস। লুফি তাকে উপরে তুলে না। এরপর স্করপিয়ন তার দূরবীন দিয়ে এসকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। সিন কাট হয়ে আবার এসের কাছে ফিরে, যেখানে বাচ্চা দুটো স্করপিয়নের পোস্টার দেখিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। তারা বলে এর নাম স্করপিয়ন, ও একজন বাউন্টি হান্টার, আমরা ব্যাডল্যান্ডস থেকে ওর পিছু করছি। নামি জিজ্ঞেস করে, তোমরা একজন বাউন্টি হান্টারের পিছু কেন করছো? বাচ্চা দুটো কিছু বলার আগেই এস বলে ওঠে, আমিও এই লোকটাকেই খুঁজছি। আমি শুনেছিলাম যে ইউবাতে কেউ নাকি ব্ল্যাক বিয়ার্ডকে হারিয়ে দিয়েছে আর তার নাম স্করপিয়ন। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। উসব বলে, দেখে তো মনে হয় না যে এই লোকটা অত শক্তিশালী হতে পারে। ঠিক তখনই স্করপিয়ন তার উট পাখির উপর বসে চিৎকার করতে করতে সেখানে এসে পৌঁছায়। লুফি তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? স্করপিয়ন গর্বের সাথে বলে, আমি একজন বাউন্টি হান্টার। লুফি বলে, তোমাকে দেখে তো শক্তিশালী মনে হয় না। স্করপিয়ন তখন বড় বড় পাইরেটদের নাম নিয়ে বলে যে সে তাদের হারিয়ে দিয়েছে। লুফি অবাক হয়ে জিজ্ঞেস করে, কবে হলো তোমাদের ফাইট? স্করপিয়ন হেসে বলে, হয়নি, কিন্তু ভবিষ্যতে খুব তাড়াতাড়িই হবে। এই কথা শুনে লুফি আর স্করপিয়ন দুজনেই হাসতে শুরু করে আর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। স্করপিয়ন তখন লুফিকে বলে, লুফি তুমি খুব লাকি, কারণ আমি এখনই একজন খুব বড় পাইরেটকে ধরতে চলেছি। লুফি জিজ্ঞেস করে, কাকে? স্করপিয়ন বলে, আমি এসকে ধরব। লুফি এটা শুনে হাসতে হাসতে বলে, তুমি এসকে ধরবে? এটা তো খুবই মজার জোকস। পরের সিনে আমরা দেখি এইস কিছুটা চিন্তিত। বাকিরা জিজ্ঞেস করে কি হয়েছে। এইস বলে কেউ একজন এদিকেই আসছে, আর তখনই স্করপিয়ন তার অস্ট্রিচের পিঠে চড়ে সেখানে হাজির হয় আর এইসকে বলে, ফায়ার ফেস্ট এইস, আমি স্করপিয়ন আর আমি তোমাকে একটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার ফাইটের জন্য চ্যালেঞ্জ করছি। সবাই তাকে দেখে অবাক হয়, কারণ তারা শুনেছিল যে এই লোকটাই নাকি ব্ল্যাক বিয়ার্ডকে হারিয়েছে। ছোট বাচ্চা দুটো স্করপিয়নকে দেখে লুকিয়ে পড়ে। লুফি তখনও স্করপিয়নের পেছনেই বসেছিল। সে বাচ্চা দুটোকে দেখে বলে, আরে তোমরা এখানে ঠিক আছো তো? সবাই চিৎকার করে লুফিকে বলে, তুই শত্রুর সাথে ওখানে কি করছিস? স্করপিয়ন মনে মনে একটু টেনশনে ছিল। সে নিজেকেই সাহস দিয়ে বলছিল, এটাই আসল ফায়ার ফিস্ট এইস, হোয়াইট বিয়ার্ড পাইরেটসের 2nd ডিভিশন কমান্ডার। আমি পারবো, এটা খুবই সহজ। অন্যদিকে এইস একদম সিরিয়াস মুডে ছিল। সে বলে, আমি তোমাকে সহজে ছাড়বো না, আমি দেখতে চাই তোমার মধ্যে কি আছে। দুজনের ফাইট শুরু হয়ে যায়। স্করপিয়ন প্রথমে একটা লোহার জাল এইসের উপর ছুঁড়ে মারে। এই স্প্রাইট ধরা পড়েই যাচ্ছিল, কিন্তু সে তার আগুনের পাওয়ার ব্যবহার করে পুরো জালটাকে গরম করে দেয় আর সেটা উল্টে স্করপিয়নের উপরেই গিয়ে পড়ে। স্করপিয়ন যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর স্করপিয়ন একটা কম্প্রেসড এয়ার গান বের করে, যেটা থেকে বাতাসের বুলেট বেরোয়। সে একের পর এক অ্যাটাক করতে থাকে, কিন্তু এইস খুব সহজেই সব অ্যাটাক ডজ করে নেয়। এরপর এইস তার কাছে গিয়ে এমন একটা ঘুষি মারে যে স্করপিয়ন মাটিতে পড়ে যায়। এইস তখন বলে, আমার আগেই মনে হয়েছিল তুমি মিথ্যে বলেছিলে, তুমি ব্ল্যাক বিয়ার্ডকে হারাওনি। স্করপিয়ন স্বীকার করে নেয় আর বলে, হ্যাঁ আমি হারাইনি, কিন্তু আমি জানতাম যে ব্ল্যাক বিয়ার্ডের নাম নিলে তুমি এখানে জরুর আসবে। স্করপিয়ন অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর বলে, আমি হার মানতে পারবো না, আমাকে আমার বাচ্চাদের দেখাতে হবে। ঠিক তখনই বাচ্চা দুটো দৌড়ে এসে চিৎকার করে বলে, অনেক হয়েছে বাবা। সবাই এটা দেখে চমকে যায়। স্করপিয়ন তার বাচ্চাদের জড়িয়ে ধরে আর তাদের ব্যাকস্টোরি দেখানো হয়। তারা ব্যাডল্যান্ডসের খুব গরিব পরিবার থেকে এসেছে, যেখানে ঠিকমতো খাবারও পাওয়া যায় না। স্করপিয়ন তার বাউন্টি হান্টার হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিল শুধু তার পরিবারকে সাপোর্ট করার জন্য, কিন্তু একদিন সে শোনে যে তার বাচ্চারাও তাদের স্বপ্ন ছেড়ে দেওয়ার কথা বলছে। এটা শুনেই সে ঠিক করে যে সে একজন বড় বাউন্টি হান্টার
হান্টার হয়ে দেখাবে, যাতে তার বাচ্চারা বুঝতে পারে যে স্বপ্ন দেখা কখনো ছাড়তে নেই। বর্তমানে ফিরে এসে স্করপিয়ন বলে, আমি তোমাদের দেখাবো যে স্বপ্ন সত্যি হলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব। আমার মতো একজন সাধারণ মিথ্যেবাদী বাবা যদি এসকে চ্যালেঞ্জ করতে পারে, তাহলে তোমরাও জীবনে অনেক বড় কিছু করতে পারবে। এই বলে স্করপিয়ন তার স্পেশাল গান বাজুকা হাতে নেয়, কিন্তু তার বাচ্চারা তাকে জড়িয়ে ধরে আর অ্যাটাক করতে মানা করে। স্করপিয়ন ইমোশনাল হয়ে বাজুকাটা ফেলে দেয় আর বাচ্চাদের আদর করতে থাকে, কিন্তু বাজুকাটা একটা পাথরে ধাক্কা খেয়ে ওপরের দিকে ফায়ার হয়ে যায় আর পাহাড়ের একটা বড় অংশ ভেঙে নিচে পড়তে শুরু করে। স্করপিয়ন তার বাচ্চাদের বাঁচানোর জন্য তাদের জড়িয়ে ধরে, কিন্তু পাথরগুলো তাদের ওপরেই পড়ছিল। ঠিক সেই মুহূর্তে এস তার ফায়ার পাওয়ার ব্যবহার করে একটা বিশাল আগুনের দেওয়াল তৈরি করে আর সব পাথরকে ধ্বংস করে দেয়। বাচ্চা দুটো আর তাদের বাবা বেঁচে যায়। সন্ধ্যের সময় এস লুফি আর বাকিদের বিদায় জানায়। লুফি জিজ্ঞেস করে, তুই সত্যি চলে যাচ্ছিস? এস বলে, হ্যাঁ, ব্ল্যাকবিয়ার্ড এখানে নেই, তাই ইউবাতে থেকে আমার কোনো লাভ হবে না। সানজি জিজ্ঞেস করে, এখান থেকে তুমি কোথায় যাবে? এস বলে, স্করপিয়ন আমাকে বলেছে যে ব্ল্যাকবিয়ার্ডকে নাকি ওয়েস্টের দিকে দেখা গেছে। এরপর এস একটা কাগজের টুকরো লুফিকে দিয়ে বলে, এটা সব সময় নিজের কাছে রাখিস, একদিন এটাই আমাদের দুজনকে আবার একসাথে মেলাবে। লুফি কাগজটা দেখে বলে, এটা তো একটা সাধারণ কাগজের টুকরো, এতে তো কিছু লেখাও নেই। এস হাসে আর বলে, তোর কি এটা চাই না? না না, আমি এটা রাখবো। এস যে কাগজের টুকরো লুফিকে দিয়েছে, লুফির মতো তুমিও এই কাগজের টুকরোকে কোনো সাধারণ কাগজের টুকরো ভেবে ভুল করো না। ওয়ান পিস ওয়ার্ল্ডে এই কাগজের টুকরোর নাম বলা হয় ভিভ্রেকার্ড। ভিভ্রেকার্ড নিয়ে পুরো 1 ঘন্টার ভিডিও বানানো যেতে পারে, তবে আমি একটা শর্ট ভিডিওতে ভিভ্রেকার্ড সম্পর্কে বলার চেষ্টা করব, তো সাথেই থাকো। এস এরপর স্ট্র হ্যাটদের ধন্যবাদ জানিয়ে বলে, আমার ভাইয়ের খেয়াল রাখার জন্য অনেক ধন্যবাদ। তারপর সে লুফিকে বলে, লুফি, পরের বার যখন আমাদের দেখা হবে আমরা দুজনেই টপ পাইরেট হয়ে যাব, ঠিক আছে? একটু দূরে স্করপিয়ন আর তার বাচ্চারা চিৎকার করে তাদের বিদায় জানায়। লুফি আর বাকিরাও তাদের বাই বাই বলে, কিন্তু যখন তারা এসের দিকে ফেরে তারা দেখে এস সেখানে নেই, সে ইতিমধ্যেই চলে গেছে। লুফি আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ এস, পরের বার যখন আমাদের দেখা হবে আমরা দুজনেই টপ পাইরেট হয়ে যাব। আর এই পয়েন্টেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডের গল্পের শুরুতেই আমাদের 10 মিনিট আগের একটি সিন দেখানো হয়। স্ট্র হ্যাট ক্রুয়ের সবাই একসাথে ইউবার দিকে এগিয়ে চলেছে, কিন্তু মরুভূমির প্রচণ্ড গরমে হঠাৎ করেই লুফির মাথা খারাপ হয়ে যায়। সে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে, ক্রকোডাইল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরেই ফেলবো। আসলে জল ছাড়া গরমে ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ও হ্যালুসিনেট করতে শুরু করে। নামি চিৎকার করে চপারকে বলে, চপার প্লিজ ওকে সামলে রাখো, কিন্তু বেচারা চপারের নিজের অবস্থাই গরমে খুব খারাপ ছিল, ওকে দেখে মনেই হচ্ছিল না যে ও কিছু করতে পারবে। তখন নামি জোরোকে অর্ডার দেয়, জোরো, এখন সবকিছু তোমার ওপর। জোরো সরাসরি মানা করে দেয় আর বলে, আমি এই কাজ কেন করব? নামি তখন রেগে গিয়ে বলে, তুই কি ভুলে গেছিস যে তুই এখনো আমাকে 2 লাখ বেরি ফেরত দিস নাই? এই বলে সে জোরোর ওপর চাপ সৃষ্টি করে আর জোরো বাধ্য হয়ে লুফিকে সামলাতে যায়। যাওয়ার আগে জোরো নামিকে অভিশাপ দিয়ে বলে, তুমি নরকে যাবে, আর যদি না যাও আমি তোমাকে ধাক্কা মেরে নরকে ফেলে দিয়ে আসবো। আসলে নামি এখানে জোরোকে সেই টাকার জন্য টর্চার করছিল যে টাকাটা সে কোনোদিন জোরোকে ধারই দেয়নি, আর এখানেই সিনটা কাট হয়ে যায়। এরপর নামি বাকিদের বলে, চলো আমরা এগোতে থাকি, ওরা আমাদের পেছন পেছন চলে আসবে। ভিভি চিন্তিত হয়ে বলে, ওরা আমাদের পেছনে কিভাবে আসবে? ওরা তো রাস্তাই চেনে না। সঞ্জি তখন বলে, আমাদের পায়ের ছাপ বা ফুটপ্রিন্ট ফলো করে ওরা চলে আসবে। ভিভি তাও জিজ্ঞেস করে, তোমাদের কি মনে হয় ওরা ঠিকঠাক থাকবে? নামি ভরসা দিয়ে বলে, হ্যাঁ ওরা ঠিক থাকবে, ওদের মধ্যে অনেক পাওয়ার আছে, ওদের কিচ্ছু হবে না। এই বলে তারা সেখান থেকে এগিয়ে যায়। পরের সিনে আমরা দেখি জোরো লুফিকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু লুফি তখনও হ্যালুসিনেশনের মধ্যে ছিল আর চিৎকার করে যাচ্ছিল, ক্রকোডাইল, আমি তোকে ছাড়বো না। লুফি যখন জোরোর দিকে তাকায়, সে জোরোকে নয় বরং ক্রকোডাইলকে দেখতে পায়, আর এটা ভাবার পরই সে গোমু গোমু নো সাবমেরিন বলে মাটির ভেতর দিয়ে জোরোকে আক্রমণ করে। তার এক ঘুষিতে জোরো তো ছিটকে পড়েই, আর সাথে থাকা বালিগুলো উড়ে গিয়ে চপরের ওপর পড়ে। বেচারা চপার প্রায় মাটির নিচে চাপা পড়ে যায়। জোরো রেগে গিয়ে বলে, এই ক্যাপ্টেনটাকে আমাকেই থামাতে হবে, প্রত্যেকবার এর মাথায় গন্ডগোল হয় আর আমাকেই সব সামলাতে হয়, এটা খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স। সে তার তলোয়ার বের করতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয় আর খালি হাতেই লুফির সাথে ফাইট করতে যায়। দুজনেই একে অপরকে মারার চেষ্টা করে, কিন্তু দুজনেই ডজ করে নেয়। জোরো মনে মনে ভাবে, আমি কেন যে এই ধরনের একটা ক্যাপ্টেনের পেছন পেছন ঘুরছি কে জানে। আর এরপরেই তারা দুজনেই দৌড়ে এসে একে অপরকে সজোরে একটা করে ঘুষি মারে, আর দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর চপারের জ্ঞান ফেরে। বালির নিচে চাপা পড়ে ওর খুব গরম লাগছিল। সে কোনো মতে বালি থেকে বেরিয়ে আসে আর দেখে যে লুফি আর জোরো দুজনেই অজ্ঞান হয়ে অর্ধেক বালির নিচে চাপা পড়ে আছে। চপার তাদের জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তখন সে একটা বিশেষ ধরনের স্মেলিং সল্ট বের করে জোরোর নাকের কাছে ধরে, আর তার গন্ধ শুকেই জোরো জেগে ওঠে। জোরো উঠে বলে, অনেক ধন্যবাদ আমাকে জাগানোর জন্য, না হলে আমি তো মারাই যেতাম। এরপর তারা দুজনে মিলে লুফিকে জাগায়। লুফি উঠে জিজ্ঞেস করে, আমরা কি
কি সত্যি সত্যি হারিয়ে গেছি? জোরো বলে, হ্যাঁ, আমরা হারিয়ে গেছি, আর আমরা ওদের ফুটপ্রিন্টও ফলো করতে পারবো না, কারণ এতক্ষণে হাওয়ায় সব মুছে গেছে। এই বলে জোরো একদিকে হাঁটতে শুরু করে। চপার বলে, জোরো, ওই দিকে যেও না, তুমি ভুল দিকে যাচ্ছ। জোরো বলে, যদি তোমাদের আসতে হয় তাহলে আমার সাথে এসো। চপার জোরোকে ফলো করতে থাকে, আর লুফি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাদের পেছনে পেছনে আসতে শুরু করে। চপার তখন জোরোকে জিজ্ঞেস করে, জোরো, আমাদের পুরো টিমে তোমাকেই সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্সড বলে মনে হয়, কিন্তু তুমি এই গ্রুপটা কেন জয়েন করেছিলে? জোরো উত্তর দেয়, আমার ক্ষেত্রে ঘটনাটা ঘটে গিয়েছিল। আমি কখনো ভাবিনি যে আমি একজন পাইরেট হব, কিন্তু আমাদের আসল লক্ষ্য শুধু পাইরেট হওয়া নয়, আমরা সবাই নিজেদের ড্রিমকে ফলো করছি। আমার একটা স্বপ্ন আছে, সানজির একটা আলাদা স্বপ্ন আছে, লুফির স্বপ্ন আলাদা, নামিরও একটা অন্য স্বপ্ন আছে, কিন্তু আমাদের সবার ইন্টারেস্ট এক, তাই আমরা একসাথে পাইরেট হয়ে গেছি। জোরো আরও বলে, বাইরে থেকে কেউ আমাদের দেখলে ভাববে যে আমাদের মধ্যে কোনো বিশ্বাস নেই, কোনো টিম ওয়ার্ক নেই, কিন্তু আমাদের মধ্যে এমন একটা বন্ড আছে যেটা আমাদের একসাথে ধরে রেখেছে। সে বলে, আসল টিম ওয়ার্ক কি, একে অপরকে সাহায্য করা নাকি একে অপরকে প্রোটেক্ট করা? আমার মতে আসল টিম ওয়ার্ক হলো একে অপরকে নিজের মতো করে কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া আর নিজের সেরাটা দেওয়া। এটাই আমাদের বন্ডিং, যা আমি হয়তো তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। জোরো বলে, কিন্তু আমাদের ক্যাপ্টেনের সাথে থাকার পর আর ওকে কাছ থেকে দেখার পর আমার ভেতরে আরও একটা গোল তৈরি হয়েছে, যেটা আমি এখন ব্যাখ্যা করতে পারবো না। ঠিক তখনই লুফি চিৎকার করে ওঠে, আমি ছায়া খুঁজে পেয়েছি। সে দূরে কিছু পাথর দেখতে পায়। এরপর সে তার হাত লম্বা করে বলে, গোমু গোমুনোর রকেট, আর নিজের সাথে জোরো আর চপারকেও ওই পাথরের দিকে উড়িয়ে নিয়ে যায়। পাথরের ছায়ায় পৌঁছে জোরো আর চপরের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু লুফি একদম ঠিকঠাক ছিল আর বলছিল, এখানে কি ঠান্ডা আর কি সুন্দর ছায়া। জোরো রেগে গিয়ে বলে, আমি একদিন তোকে সত্যি সত্যি কেটে খেয়ে ফেলবো। জোরো রেগে নিজেকে শান্ত করার জন্য একটা পাথরের ওপর বসতে যায়, কিন্তু সেই পাথরটা ভেঙে যায় আর সে সোজা নিচে একটা প্রাচীন ধ্বংসাবশেষ বা রুইমের মধ্যে পড়ে যায়। লুফিও তার পেছন পেছন সেখানে চলে আসে। জোরো তাকে দেখে বলে, তুই এখানে কেন এলি? চপার তো বাইরে একা। লুফি উত্তর দেয়, রাস্তা তো আমরাও জানি না। আর ঠিক তখনই চপার যেখানে ছিল সেখানকার মাটিও ভেঙে যায় আর সেও নিচে চলে আসে। চপার জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করে, আমরা কোথায়? লুফি বলে, মনে হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ডে আছি। সিন কাট হয়ে নামি আর ভিভির টিমকে দেখানো হয়। তারাও কিছুটা রেস্ট নেওয়ার জন্য থামে। ভিভি বাকিদের জন্য চিন্তা করছিল। নামি তাকে ভরসা দিয়ে বলে, তোমার চিন্তা করার দরকার নেই, ওরা খুব স্ট্রং, ওরা ঠিক ফিরে আসবে। ভিভি তখন বলে, না, এমন নয় যে আমি ওদের ওপর বিশ্বাস করি না, কিন্তু তাও আমার চিন্তা হচ্ছে। নামি বলে, হ্যাঁ, আমারও আগে এমনটাই মনে হতো, কিন্তু ওদের সাথে সময় কাটানোর পর, ওদেরকে কাছ থেকে জানার পর আমার মধ্যে একটা বিশ্বাস নিজে থেকেই তৈরি হয়ে গেছে। অন্যদিকে লুফি, জোরো আর চপার ওই ধ্বংসাবশেষ থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। তারা সেখানে কিছু পোনেগ্লিফ দেখতে পায়, যার ওপর প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। আপনারা ওয়ান পিসের জার্নিতে পরে জানতে পারবেন যে এই পাথরগুলো কতটা গুরুত্বপূর্ণ। লুফি বাইরে যাওয়ার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখন সে রেগে গিয়ে গোমু গোমুনো গ্যাটলিং দিয়ে ওপরের সিলিংয়ে অসংখ্য ঘুষি মেরে একটা বড় গর্ত তৈরি করে দেয়। জোরো রেগে বলে, তুই এটা কি করলি? এখন আমরা বেরোবো কিভাবে? তখন লুফি একটা পিলারের চারপাশে নিজের হাত পেঁচিয়ে ধরে আর বলে, জোরো, চপার, চলে এসো, আমাকে ধরো। এরপর সে চিৎকার করে বলে, গোমু গোমুনো স্পিনার, আর তারা একটা স্পিনারের মতো ঘুরতে ঘুরতে বুলেটের গতিতে ওই গর্ত দিয়ে বেরিয়ে সোজা আকাশে 2-3 কিলোমিটার ওপরে চলে যায়। উপরে উঠতে উঠতে চপার ভয় চিৎকার করে বলে, লুফি, আমরা ল্যান্ড করব কি করে? লুফি বলে, আমি কি করে জানি? চপার কাঁদতে কাঁদতে বলে, আমাকে কেউ বলেনি যে আমাদের ক্র্যাশ ল্যান্ডিং করতে হবে, এত ওপর থেকে পড়লে আমরা আলু ভর্তা হয়ে যাব। তারা মরুভূমির মধ্যে সজোরে আছড়ে পড়ে। লুফি রাবারের মানুষ হওয়ায় তার কিছুই হয় না, কিন্তু জোরো আর চপারের অবস্থা খারাপ হয়ে যায়। জোরো রাগে কাঁপতে কাঁপতে বলে, একদিন আমি ওকে নিজের হাতে মারব, দেখে নিও, আমি নিজের ক্যাপ্টেনকে খুন করব, আমাকে কেউ থামাতে পারবে না। কিছুক্ষণ পর চপার তার অসাধারণ ঘ্রাণ শক্তি দিয়ে নামির সেন্ট পেয়ে যায় আর তারা সেদিকে দৌড়াতে শুরু করে। দূর থেকে লুফি তাদের দেখতে পেয়ে চিৎকার করে বলে, গাইজ, আমি এসে গেছি। তাদের সবাইকে একসাথে দেখে ভিভি আর নামি খুব খুশি হয়, আর এই সুন্দর পুনর্মিলনের মাধ্যমেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতেই আমরা দেখি লুফি সেই কাগজের টুকরোটা যেটা এস ওকে দিয়েছিল সেটাকে না বুঝে খাওয়ার চেষ্টা করছে। জোরো তাড়াতাড়ি ওর মুখ থেকে কাগজটা বের করে নেয়। এই সব কিছু দেখার পর নামি লুফির সামনে আসে আর বলে, এটা আমাকে দাও। লুফি জিজ্ঞেস করে, কেন? নামি বোঝায়, এই কাগজটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই আমি এটাকে তোমার টুপির রিবনের সাথে সেলাই করে দিচ্ছি, তাহলে এটা আর কখনো হারাবে না। লুফি এই আইডিয়াটা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে, বাহ, দারুণ বুদ্ধি তো। নামি কাগজটা লুফির টুপির সাথে সেলাই করে দেয়। জোরো তখন বলে, এই কাগজটা সাথে রাখার কি দরকার, এতে তো কিছুই লেখা নেই। লুফি খুব কনফিডেন্সের সাথে উত্তর দেয়, এস রাখতে বলেছে তাই রাখবো, ব্যাস। ঠিক তখনই ভিভি বলে, সবাই দেখো, সামনের ওই পাথরগুলো পার করলেই আমরা ইউবা শহরে পৌঁছে যাব। এই কথা শুনে সবার মধ্যে যেন নতুন করে শক্তি ফিরে আসে আর তারা সবাই খুব উৎসাহের সাথে ইউবার দিকে এগোতে থাকে। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমরা ব্যারক ওয়ার্কসের লিডার মিস্টার জিরো অর্থাৎ ক্রকোডাইলকে দেখতে পাই। সে মিস অল সানডেকে
ভিভিকে বলে, আমাদের প্ল্যান আর দুদিন পরেই শুরু হতে চলেছে। আমাদের অপারেশন ইউটোপিয়া কি পুরোপুরি তৈরি? মিস অলসান্ডে উত্তর দেয়, হ্যাঁ, আমি সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে মিস্টার 2 মিস্টার 3 কে ধরতে পারেনি, সে ফেল হয়েছে। তবে আমি আপনার নির্দেশের জন্য 150 বিলিয়ন সৈন্যকে প্রস্তুত রেখেছি। মিস্টার 0 বলে, তাহলে সবকিছু প্ল্যান মতোই চলছে। আমাদের বাকি এজেন্টদের কি খবর? মিস অলসান্ডে জানায়, আমি সবাইকে অর্ডার দিয়ে দিয়েছি, আজ রাত 8টায় সবাই স্পাইডার্স ক্যাফেতে মিলিত হবে। সিন কাট হয়ে স্পাইডার্স ক্যাফেতে চলে আসে। আমরা দেখি সেই ক্যাফের মালিক হলো পলা নামের একজন মেয়ে। সেখানে মিস্টার 4 আর তার পার্টনার মিস মেরি ক্রিসমাস প্রবেশ করে। মিস্টার 4 খুব কম কথা বলে, কিন্তু তার পার্টনার খুবই বাচাল। কিছুক্ষণ পরেই আমরা বাইরে থেকে খুব বেসুরো গানের আওয়াজ শুনতে পাই। দেখা যায় মিস্টার 2 বন ক্লে তার দলবল নিয়ে নাচতে নাচতে ক্যাফের ভেতরে ঢুকছে। সে তার সঙ্গীদের বাইরে প্র্যাকটিস করতে বলে আর নিজে ভেতরে মিটিংয়ের জন্য থেকে যায়। মিস্টার 2 মিস্টার 4 আর মিস মেরি ক্রিসমাসের সাথে দেখা করে, কিন্তু মিস মেরি ক্রিসমাস তাকে একদমই পছন্দ করে না। তখনই ক্যাফের বাইরে থেকে কেউ তাদের কথা শুনছিল। সে ছিল মিস্টার 3, যে কোনোভাবে সেখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাত 8টা বেজে যায়, কিন্তু তখনও সবাই এসে পৌঁছায়নি। মিস্টার 2 বোর হতে হতে একটা জঘন্য গান গাইতে আর নাচতে শুরু করে। তার নাচ দেখে মিস মেরি ক্রিসমাস রেগে গিয়ে বলে, তোর এই নাচ বন্ধ কর, আমার চোখে ব্যথা করছে। দুজনের মধ্যে প্রায় ঝগড়া লেগেই যাচ্ছিল। ঠিক তখনই ক্যাফের দরজা ভেঙে একজন শক্তিশালী লোক ভেতরে ঢোকে। সে হলো মিস্টার 1, আর সে মিস্টার 2 এর 2 সঙ্গীকে মেরে ধরে নিয়ে এসেছে। মিস্টার 1 বলে, এরা এত গরমে মরুভূমির মধ্যে নাচানাচি করছিল, তাই আমার সন্দেহ হয়েছিল। এই কথা শুনে মিস্টার 2 রেগে গিয়ে মিস্টার 1কে অ্যাটাক করে বসে, কিন্তু মিস্টার 1 খুব সহজেই তার অ্যাটাক ডজ করে নেয়। এরপর যখন মিস্টার 1 পাল্টা অ্যাটাক করে, মিস্টার 2 আশ্চর্যজনকভাবেই তার সব অ্যাটাক ডজ করে ফেলে। মিস্টার 2 এতটাই ফ্লেক্সিবল ছিল যে সে উল্টে মিস্টার 1কে একটা শক্তিশালী কিক মারে, যার ফলে মিস্টার 1 ক্যাফের দেওয়াল ভেঙে বাইরে ছিটকে পড়ে। মিস্টার 1 প্রচণ্ড রেগে গিয়ে তার ডেভিল ফ্রুট পাওয়ার ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পলা তাদের থামিয়ে দেয়। সে বলে, অনেক হয়েছে মিস্টার 1, এবার থামুন। আর তখনই আসল রহস্য বেরিয়ে আসে। পলা আসলে মিস ডাবল ফিঙ্গার, যে মিস্টার 1 এর পার্টনার। সে জানায়, আমাদের বসের কাছ থেকে একটা চিঠি এসেছে, আমাদের সবাইকে ঋণ বেঁচে যেতে হবে, যার আরেক নাম দ্য সিটি অফ ড্রিমস। আমাদের বস সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন। এই কথা শোনার পর সেখানে উপস্থিত সব এজেন্টদের হুশ উড়ে যায়, কারণ তারা কেউই তাদের বসের আসল পরিচয় জানত না। সিন কাট হয়ে আবার লুফিদের টিমের কাছে ফেরে। তারা ইউবা শহরের খুব কাছে চলে এসেছে আর দূর থেকে শহরটাকে দেখতেও পাচ্ছে, কিন্তু হঠাৎই ভিভি চিৎকার করে ওঠে আর বলে, ওটা তো স্যান্ডস্টর্মের আওয়াজ। তারা দেখে যে একটা বিশাল বড় বালুর ঝড় পুরো ইউবা শহরকে গ্রাস করে নিচ্ছে। এই ন্যাচারাল ডিজাস্টারের সামনে তারা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছিল না। ঝড় থামার পর যখন তারা শহরে প্রবেশ করে, তারা দেখে যে পুরো শহরটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সব বাড়িঘর দোকানপাট ভেঙে চুরমার হয়ে গেছে। শহরটাকে একটা মৃত শহর বলে মনে হচ্ছিল। ঠিক তখনই তারা দেখে যে একজন বৃদ্ধ লোক একাই মাটিতে গর্ত খুঁড়ে চলেছেন। তাকে দেখে সবাই অবাক হয়ে যায় যে এই ধ্বংসস্তূপের মধ্যেও একজন জীবন্ত মানুষ রয়েছে। ভিভি এগিয়ে গিয়ে তাকে রেবেল আর্মির কথা জিজ্ঞেস করে, কিন্তু রেবেল আর্মির নাম শুনতেই সেই বৃদ্ধ লোকটি রেগে আক্রমণ করতে যান। তিনি বলেন, তোমরা রেবেল আর্মিতে যোগ দিতে চাও? তোমরা খুব খারাপ। কিছুক্ষণ পর শান্ত হয়ে তিনি বলেন, রেবেল আর্মি অনেকদিন আগেই এই শহর ছেড়ে চলে গেছে। 3 বছর ধরে এই শহরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, আর একের পর এক বালুর ঝড় এসে সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই কোনো উপায় না দেখে রেবেল আর্মি তাদের বেস এখান থেকে সরিয়ে কাটোরিয়া শহরে নিয়ে গেছে। এই কথা শুনে ভিভি কান্নায় ভেঙে পড়ে, কারণ কাটোরিয়া শহরটা ঠিক সেই দিকেই যেখান থেকে তারা এত কষ্ট করে এসেছে। ঠিক তখনই তাদের উটটা বলে ওঠে, কাটোরিয়া শহর তো আমি চিনি, রেবেল আর্মির বেস তো ওখানেই। এই কথা শোনার পর সানজি, লুফি আর উসব মিলে উটটাকে বেদম মারতে শুরু করে, কারণ সে এতদিনেও তাদের কিছু বলেনি। হঠাৎই সেই বৃদ্ধ লোকটি ভিভিকে চিনতে পারেন আর কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে আসেন। তিনি বলেন, ওপরওয়ালার অশেষ ধন্যবাদ যে তুমি এখনো বেঁচে আছো প্রিন্সেস ভিভি। ভিভি প্রথমে তাকে চিনতে পারে না। তখন বৃদ্ধ লোকটি বলেন, আমার নাম টোটো। আর এই নামটা শোনার পরই ভিভির সবকিছু মনে পড়ে যায়। এই টোটো হলো ভিভির ছোটবেলার বন্ধু কোজার বাবা, যে ইউবা শহরকে নতুন করে গড়ে তোলার জন্য এখানে এসেছিল, কিন্তু আজ সে একাই এই মৃত শহরকে বাঁচানোর জন্য লড়ে যাচ্ছে। টোটো কাঁদতে কাঁদতে বলে, আমার রাজার উপর পুরো বিশ্বাস আছে, কিন্তু রেবেল আর্মির লিডার আমার ছেলে কোজা একটা বিরাট বড় গাধা। আমি ওকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ও থামছে না। প্লিজ ভিভি, যদি কেউ ওকে আটকাতে পারে সেটা শুধু তুমি। প্লিজ ওকে থামাও আর আমাদের সবাইকে বাঁচাও। শেষ সিনে আমরা রেবেল আর্মির লিডার কোজাকে দেখি, যে তার লোকদের বলছে, আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদের নিজেদের জীবন স্যাক্রিফাইস করতে হলেও আমরা রাজার সৈন্যদের ওপর অ্যাটাক করব। এই এপিসোডের একদম শেষে ভিভি টোটোর পাশে বসে প্রতিজ্ঞা করে আর বলে, টোটো, আমরা এই বিদ্রোহকে আটকাবো। আমি কোজাকে কোনো ভুল কাজ করতে দেব না, আর যে কোনো
কোনো মূল্যে আমাদের রাজ্যকে বাঁচাবো। আর এই দৃঢ় প্রতিজ্ঞার সাথেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডে আমরা আগের রাতের একটা সিন দেখি। স্ট্র হ্যাট ক্রুয়ের সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ইউসফ যখন নিজের বিছানায় শুতে যায়, সে দেখে সানজি সেখানে আগেই শুয়ে আছে। সানজি মজা করে ইউসফকে বলে, আমার মনে হলো তুমি একা ঘুমাতে ভয় পাবে, তাই চলো আজ একসাথে ঘুমাই। এই কথা শুনে ইউসফ রেগে গিয়ে সানজিকে বালিশ দিয়ে মারে, আর তাদের মধ্যে এক মজাদার বালিশ ছোড়াছুড়ির লড়াই শুরু হয়ে যায়। তাদের চিৎকারে নামির ঘুম ভেঙে যায়। সে রেগে গিয়ে বলে, কি হচ্ছে এসব? রাত হয়েছে, চুপচাপ ঘুমাও। আর ঠিক তখনই একটা বালিশ উড়ে এসে নামির মুখে লাগে। নামিও রেগে গিয়ে বালিশটা ছুঁড়ে মারে, যেটা গিয়ে লাগে ভিভির গায়ে। ভিভি এই কঠিন সময়ের মধ্যেও তাদের এই বাচ্চাদের মতো খুনসুটি দেখে একটু রিল্যাক্স ফিল করে আর হাসে। পরের দিন সকালে দেখা যায় বৃদ্ধ টোটো তখনও জলের জন্য একাই মাটি ঘুরে চলেছেন। লুফি তার কাছে বসে বলে, বৃদ্ধ লোক, এখনো এক ফোঁটাও জল বেরোলো না, তুমি এমন একটা জায়গায় থাকো কেন? টোটো উত্তর দেয়, রাজা আমাকে এই জায়গাটা একটা সুন্দর শহর বানানোর জন্য দিয়েছিলেন। আমার রাজার উপর পুরো বিশ্বাস আছে, আমি জানি এখানে জল আছে। এই কথা শুনে লুফিও মাটি খোঁড়া শুরু করে দেয়, কিন্তু তার খোঁড়া মাটি গিয়ে টোটোর গর্তে পড়তে থাকে। টোটো রেগে গিয়ে বলে, তুই কি আমার গর্ত ভরার চেষ্টা করছিস? লুফি ক্যাজুয়ালি উত্তর দেয়, না তো, আমি তো গর্ত খোঁড়ার চেষ্টা করছি। অনেকক্ষণ খোঁড়াখুড়ির পর লুফি ক্লান্ত হয়ে সেই গর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ে। টোটো তাকে তুলে নিয়ে গিয়ে নিজের ঘরে শুইয়ে দেয়। সিন কাট হয়ে রেইনবেজ শহরে চলে আসে, যেখানে বারোক ওয়ার্কসের সব অফিসার এজেন্টরা তাদের বস মিস্টার জিরোর নির্দেশে মিলিত হয়েছে। মিস অল সানডে তাদের সবাইকে স্বাগত জানায় আর বলে, আজ পর্যন্ত তোমরা কেউই আমাদের বসকে দেখোনি, কিন্তু আজ সময় এসেছে তোমাদের সাথে তার পরিচয় করানোর। আর ঠিক তখনই তাদের সামনে আসে 7 ওয়ার্ডলর্ডস অব দ্য সিদের একজন, আ ডেঞ্জারাস পাইরেট ক্রোকোডাইল। তাকে দেখে সব এজেন্টদের হুঁশ উড়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা এতদিন ধরে একজন ওয়ারলর্ডের হয়ে কাজ করছিল। ক্রোকোডাইল তাদের বলে, আমাদের পরবর্তী মিশন অপারেশন ইউটোপিয়া, এটাই আমাদের শেষ মিশন হবে। এরপর বারোক ওয়ার্কসের আর কোনো প্রয়োজন হবে না, কারণ আমার টাকা বা স্ট্যাটাস চাই না, আমার চাই মিলিটারি পাওয়ার। সে তাদের পুরো পরিকল্পনাটা বুঝিয়ে বলে, যা শুনে এজেন্টরা বুঝতে পারে যে তাদের ছোট ছোট মিশনগুলো আসলে এই বড় প্ল্যানেরই একটা অংশ ছিল। ক্রোকোডাইল সবাইকে একটা করে কাগজের টুকরো দেয়, যেখানে তাদের শেষ মিশনের ডিটেলস লেখা ছিল। সে বলে, পড়ার পর কাগজগুলো জ্বালিয়ে দাও, এই মিশনে কোনো ভুলের জায়গা নেই, যদি তোমরা ফেল হও তাহলে তোমরা মারা যাবে। সে ঘোষণা করে যে পরের দিন দুপুর থেকেই তাদের অপারেশন ইউটোপিয়া শুরু হবে, আর এক রাতের মধ্যেই তারা পুরো অ্যালাবাস্তাকে নিজেদের দখলে নিয়ে নেবে। ঠিক তখনই সেখানে আহত অবস্থায় মিস্টার 3 এসে পৌঁছায়। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। ক্রোকোডাইল তাকে মারতে বারণ করে। মিস্টার 3 কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু একটাই ভুল করেছি, যে আমি স্ট্র হ্যাট পাইরেটস আর প্রিন্সেস ভিভিকে পালাতে দিয়েছি। এই কথা শুনে ক্রোকোডাইল চমকে যায়, কারণ স্যানজি এর আগে তাকে ফোনে বলেছিল যে সে সবাইকে মেরে ফেলেছে। ক্রোকোডাইল এখন বুঝতে পারে যে স্ট্র হ্যাটদের একজন তার সাথে প্র্যাঙ্ক করেছে, আর প্রিন্সেস ভিভি এখনো বেঁচে আছে এবং অ্যালাবাস্টাতে ফিরে এসেছে। ক্রোকোডাইল বুঝতে পারে যে তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। সে মিস্টার 2কে অর্ডার দেয়, যাও নিজের চেহারা বদলে ভিভির ছবি তোলো আর আমাদের সব বিলিয়ন সোলজারদের কাছে পাঠিয়ে দাও, যাতে কোনোভাবেই প্রিন্সেস ভিভির রেবেল আর্মির লিডার কোজার সাথে দেখা করতে না পারে। এরপর ক্রোকোডাইল মিস্টার 3 এর দিকে ফেরে। তার ভুলের জন্য ক্রোকোডাইল এতটাই রেগে যায় যে সে তার ডেভিল ফ্রুট পাওয়ার ব্যবহার করে মিস্টার 3 এর শরীরের সব জল শুষে নেয় আর তাকে একটা জীবন্ত মমিতে পরিণত করে। এরপর সে তাকে একটা গোপন ঘরে ফেলে দেয়, যেখানে একটা আসল কুমির তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছিল। সিন কাট হয়ে আবার স্ট্র হ্যাটদের কাছে ফেরে। তারা টোটোকে বিদায় জানিয়ে আবার কাটোরিয়া শহরের দিকে যাত্রা শুরু করে। টোটো যাওয়ার আগে লুফিকে একটা ছোট বাটিতে করে জল উপহার দেয়, যেটা সে সারা রাত ধরে খুঁড়ে বের করেছিল। কিন্তু যেতে যেতে হঠাৎই লুফি মাঝ রাস্তায় বসে পড়ে আর বলে, আমি কোয়েট করছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সানজি রেগে গিয়ে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বিবি কতটা কষ্ট করছে আর তুই এখন কুইট করবি? লুফি শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ, এটা খুব বোরিং। লুফি তখন চিৎকার করে ভিভিকে বলে, ভিভি, আমি ক্রোকোডাইলকে মারতে চাই, কিন্তু আমরা কাটোরিয়াতে গিয়ে তোমার কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমরা পাইরেট। সে বলে, তুমি সবাইকে বাঁচাতে চাও তাই না? রেবেল আর্মি, রয়্যাল আর্মি, সাধারণ নাগরিক, এমনকি আমাদেরও। কিন্তু তুমি খুব নেভ, তুমি একা নিজের জীবন বাজি রেখে সবাইকে বাঁচাতে পারবে না। লুফির এই কথায় ভিভি প্রচণ্ড রেগে যায় আর বলে, আমার কি ভুল আছে? যদি আমি চাই যে সবাই বেঁচে থাকুক, আমার দেশের মানুষ, আমার বন্ধুরা, তোমরা সবাই বেঁচে থাকো, এতে কি ভুল? লুফি তখন বলে, মানুষ মরে, এটাই বাস্তব।
এই কথাটা শোনার পর ভিভি আর নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে গিয়ে লুফির মুখে সজোরে একটা চড় মারে, যার ফলে লুফির মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। ভিভি কাঁদতে কাঁদতে বলে, কেন মানুষ মরবে? সবকিছু তো ওই ক্রোকোডাইলের দোষ, তাহলে আমরা কেন মরব? লুফি উঠে দাঁড়ায়, তার চোখেও তখন রাগ। সে দৌড়ে গিয়ে ভিভিকে একটা ঘুষি মারে আর চিৎকার করে বলে, তাহলে তুমি নিজের জীবনটা বাজি কেন লাগাচ্ছ? লুফির এই ব্যবহারে সানজি রেগে গেলেও বাকিরা তাকে থামিয়ে রাখে। ভিভি উঠে লুফির উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মারতে মারতে বলে, তাহলে আমি আর কি বাজি লাগাবো? আমার কাছে তো আর কিছুই নেই। লুফি তখন ভিভিকে থামিয়ে দেয় আর তার ওপর চেপে ধরে চিৎকার করে বলে, শুধু নিজের জীবন কেন, আমাদের জীবনটাও সাথে বাজি লাগাও। আমরা কি তোমার বন্ধু নই? এই কথাটা শোনার পর ভিভির মুখ থেকে আর কোনো কথা বেরোয় না। সে কান্নায় ভেঙে পড়ে। লুফি বলে, কাঁদো, আরও কাঁদো, ভেতরের সব কষ্ট বের করে দাও। নামি এসে ভিভিকে সান্ত্বনা দেয়। লুফির পয়েন্টটা এখানেই ছিল। সে বোঝাতে চেয়েছিল যে ভিভি যেন একা সব দায় নিজের কাঁধে না নেয়। বন্ধু হিসাবে তারাও তাদের জীবন ভিভির জন্য বাজি রাখতে প্রস্তুত। এই ইমোশনাল মোমেন্টের পর লুফি উঠে দাঁড়ায় আর বলে, এখন আমাকে বলো, ওই ক্রোকোডাইল কুত্তার বাচ্চা কোথায় থাকে? আমি ওকে খুব পেটাতে চাই। আর এই অসাধারণ মুহূর্তটার সাথেই এপিসোডটি শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতে আমরা দেখি স্ট্র হ্যাট পাইরেটসরা রেইনবেস শহরের দিকে এগিয়ে চলেছে, কিন্তু মরুভূমির প্রচণ্ড গরমে লুফি আর উসপের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তারা প্রায় জম্বির মতো আচরণ করতে শুরু করে আর জল চাই বলে চিৎকার করতে থাকে। চপার এবারও অজ্ঞান হয়নি। জোরো ওকে দেখে বলে, তুই তো একবারও অজ্ঞান হলি না চপার। চপার বলে, আমি আমার বন্ধুদের সাহায্য করার জন্য খুব পরিশ্রম করব। ভিভি তাদের ভরসা দিয়ে বলে, রেইনবেস একটা গ্যাম্বলিং টাউন, সেখানে ভরপেট খাবার আর জল পাওয়া যাবে। গ্যাম্বলিং টাউনের কথা শুনেই নামির চোখে টাকার চিহ্ন ভেসে ওঠে। লুফি আর উসপ টোটোর দেওয়া সেই ছোট বাটির জল নিয়ে ঝগড়া করতে শুরু করে। লুফি বলে, একটু জল দে না ভাই, একটু জল দে, আমার গলা শুকিয়ে গেছে। উসপ বলে, একদমই নয়, বৃদ্ধ টোটো সারা রাত ধরে খুঁড়ে এই জল বের করেছে, আমি এটাকে এভাবে নষ্ট করতে পারবো না। তখন ভিভি তার উট থেকে নেমে লুফির কাছে আসে আর বলে, লুফি, তোমাকে অনেক ধন্যবাদ। যদি তুমি আমাকে সেদিন ফোর্স না করতে তাহলে হয়তো আমি এই সিদ্ধান্তটা কখনোই নিতে পারতাম না। লুফি তার স্বভাব মতোই বলে, যদি তুমি এতই কৃতজ্ঞ হও তাহলে আমাকে খাবার দিও। ভিভি হেসে বলে, এখন তো নেই, কিন্তু ক্রোকোডাইলকে হারানোর পর আমি তোমাকে অনেক খাবার দেব। সিন কাট হয়ে রেবেল আর্মির লিডার কোজার ক্যাম্পে চলে যায়। সেখানে একটা ছোট্ট বাচ্চা এসে তার আর্মিতে যোগ দেওয়ার জন্য জেদ করে। সে বলে, রাজা খুব খারাপ, সে আমাদের বৃষ্টি চুরি করে নিয়েছে। কোজা তাকে বুঝিয়ে এবং কিছুটা ভয় দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে নিজের লোকদের জিজ্ঞেস করে, আমাদের কাছে অস্ত্রশস্ত্র কেমন আছে? তারা জানায় যে অস্ত্র আছে, কিন্তু পরিমাণে খুব বেশি নয়। তখন কোজা সিদ্ধান্ত নেয়, যা আছে তাই দিয়েই আমাদের রয়্যাল আর্মির উপর আক্রমণ করতে হবে, আমরা কাল দুপুরেই আক্রমণ করব। অন্যদিকে অ্যালাবাস্টার রয়্যাল প্যালেসে রাজার জেনারেলরা তাকে রিপোর্ট করে যে রিবেল আর্মি খুব তাড়াতাড়ি তাদের উপর আক্রমণ করতে চলেছে। তারা রাজাকে অনুরোধ করে যেন তার আগেই তারা বিদ্রোহীদের উপর আক্রমণ করে, কিন্তু রাজা কোবরা সরাসরি মানা করে দেন। তিনি বলেন, ওরা আমাদেরই দেশের মানুষ, আমি নিরপরাধ লোকের উপর আক্রমণ করতে পারবো না, আমি জানি এর পেছনে অন্য কারো হাত আছে। ঠিক তখনই একজন সৈন্য দৌড়ে এসে খবর দেয় যে প্রিন্সেস ভিভির পোষা হাঁস কারু একটা চিঠি নিয়ে ফিরে এসেছে। রাজা চিঠিটা পড়ে জানতে পারেন যে এই সব কিছুর পেছনে রয়েছে ওয়ারলর্ড ক্রোকোডাইল আর তার 12 কোয়ার্কস সংগঠন। এটা জানার পর তিনি প্রচণ্ড রেগে যান আর বলেন, আমি এতদিন ধরে ক্রোকোডাইলকে বিশ্বাস করে ভুল করেছি। একজন পাইরেট কখনো ভালো হতে পারে না। একজন জেনারেল কারুর হাতের ব্যান্ডেজটা খুলে দিতে যায়, কিন্তু কারু তাকে বাধা দেয়, কারণ তার মনে পড়ে যায় লুফি বলেছিল এটা আমাদের বন্ধুত্বের চিহ্ন, এটাকে খুলিস না। রাজা কোবরা তখন তার জেনারেলদের অর্ডার দেন, সব সৈন্যদের একত্রিত করো, আমরা রেইন দেশে গিয়ে ক্রোকোডাইলকে আক্রমণ করব। জেনারেলরা বাধা দিয়ে বলে, কিন্তু আমরা যদি সব সৈন্য নিয়ে চলে যাই তাহলে রিবেল আর্মি রাজধানী দখল করে নেবে। রাজা তখন এক ঐতিহাসিক কথা বলেন, এই প্রাসাদটা রাজ্য নয়, একটা রাজ্য তৈরি হয় তার মানুষদের নিয়ে। যদি আমার দেশের মানুষ সুরক্ষিত থাকে তাহলে এই প্রাসাদ ধ্বংস হয়ে গেলেও আমরা আবার নতুন করে সব গড়ে নিতে পারবো। রাজার এই দৃঢ় সংকল্প দেখে তার জেনারেলরা অনুপ্রাণিত হয় আর তার আদেশ পালনের জন্য প্রস্তুত হয়ে যায়। অনেক কষ্টের পর অবশেষে স্ট্র হ্যাটরা রেইনবেস শহরে পৌঁছায়। লুফি আর উসপ দৌড়ে একটা রেস্টুরেন্টে জল খাওয়ার জন্য ঢোকে, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা ঠিক সেই টেবিলের পেছনে গিয়ে বসল যেখানে মেরিন ক্যাপ্টেন স্মোকার আর টাশিগি বসেছিল। একে অপরকে দেখার সাথে সাথেই লুফি আর উসপের মুখ থেকে সব জল বেরিয়ে যায়। আর এরপরে শুরু হয় এক ভয়ঙ্কর দৌড়। লুফি আর উসপ দৌড়ে গিয়ে বাকিদের সাথে মিলিত হয় আর তাদের পেছনে পুরো নেভি বাহিনী তাড়া করতে শুরু করে। শুধু তাই নয়, রাস্তার মধ্যে থাকা ক্রোকোডাইলের বিলিয়ন্স সেনারাও তাদের উপর আক্রমণ করে। পরিস্থিতি সামলানোর জন্য তারা আলাদা আলাদা দলে ভাগ হয়ে যায়। লুফি লাফ দিয়ে সোজা ক্রোকোডাইলের কাসিনোর ছাদে উঠে পড়ে। ক্যাপ্টেন স্মোকার
তার ডেভিল ফ্রুট পাওয়ার ব্যবহার করে লুফিকে ধরে ফেলে, কিন্তু লুফি গোমুগোমুনো বেলুন ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়। জোরোর টিমকে বিলিয়ন্সরা ঘিরে ফেলে। জোরো ভিভিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর একাই সবার সাথে লড়াই শুরু করে। অন্যদিকে সানজির টিমকে নেভিরা ঘিরে ফেলে। সানজি উসফকে নামিকে সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়ে একাই সব নেভিদের সাথে লড়াই করতে যায়। জোরো খুব সহজেই সব বিলিয়ন্সদের হারিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় তাশিগি। তাশিগিকে দেখে জোরো চমকে যায়, কারণ সে হুবহু তার ছোটবেলার বন্ধু কুইনার মতো দেখতে। জোরো তার সাথে লড়াই করতে চায় না, তাই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। নামি আর উসফও কোনোমতে শত্রুদের হাত থেকে বেঁচে কাসিনোর সামনে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই জোরো আর লুফিও সেখানে চলে আসে, আর তারা সবাই একসাথে কাসিনোর ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হয়ে যায়। লুফি কাসিনোর গেটের সামনে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে বলে, ক্রকোডাইল কোথায় তুই? বাইরে আয়, আমি তোকে ছাড়ব না। আর এই মারাত্মক ক্লিফহ্যাঙ্গারের সাথেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ওয়ান পিসের পরপর 5টি এপিসোডের এক লম্বা কিন্তু অসাধারণ জার্নি। আমরা দেখলাম এসের সাথে লুফির বিদায়, মরুভূমির কঠিন পথের লড়াই, ভিভির ভেতরের কষ্ট আর হতাশা, আর সবশেষে লুফির সেই অসাধারণ কথা যা তাদের সবাইকে আবার এক করে দিল। আর এখন তারা পৌঁছে গেছে রিন বেসে, ক্রোকোডাইলের ডেরায়। একদিকে মারিন ক্যাপ্টেন স্মোকার, অন্যদিকে বারোক ওয়ার্কসের ভয়ঙ্কর এজেন্টরা, আর তার মাঝখানে আমাদের স্ট্র হ্যাট পাইরেটস। লুফি তো ক্রোকোডাইলকে চ্যালেঞ্জ করেই ফেলল, কিন্তু সে কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে? আলাবাস্তার আসল লড়াই তো এবার শুরু হতে চলেছে। পরের এপিসোডগুলোতে আমরা দেখতে পাবো স্ট্র হ্যাটদের এক একজনের ভয়ঙ্কর সব ফাইট, আর ক্রোকোডাইলের সাথে লুফির সেই ঐতিহাসিক মোকাবিলা। তোমরা যদি এই এপিক লড়াইয়ের সাক্ষী হতে চাও, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন একটাও মিস না হয়। আজকের এই লং ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।